স্বাগতম সবাইকে বাংলার স্কুলে। আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই। কথাবার্তা হচ্ছে, তোমরা শিম্পাঞ্জি চিনো কে? সবাই। আচ্ছা, তোমরা কি জানো যে পরিসংখ্যানে জানা গেছে মানুষের স্মৃতিশক্তির চেয়ে শিম্পাঞ্জির স্মৃতিশক্তি একটু বেশি। তো আমার কাছে অনেক স্টুডেন্ট আসে যারা মেট্রিকে বা এস.স.সিতে বা জিএসসিতে A+ পেয়ে আসছে, এমনকি গোল্ডেন প্লাস পেয়ে আসছে। তো ওদের যদি আমি বলি যে তোমরা কি ভগ্নাংশের যোগ বিয়োগ পারো, বলে হ্যাঁ, এটা তো খুবই সোজা, আমরা সবাই পারি। কোনগুলা? ওই যে 1/2 + 2/4, ধরো এমন আর কি, যে 1/2 + 2/3 এই যোগটা পারো কিনা? সবাই বলে হ্যাঁ, এটা খুবই সোজা, পারি। তো ওরা যে কাজটা করে, ওরা বলে স্যার এটা তো খুবই সোজা। কীভাবে সোজা? যে প্রথমে এই দুইটার আমরা লসাগু নেব। আমি বলি দাঁড়াও, লসাগু নিবা, এর কারণটা কি? তুমি এই দুইটা লসাগুই কেন নিচ্ছ? কেন তুমি গসাগু নিচ্ছ না? কেন যোগফল নিচ্ছ না? কেন বিয়োগফল নিচ্ছ না? কেন ভাগফল নিচ্ছ না? কেন গুণফল নিচ্ছ না? তো ব্যাপারটা হচ্ছে কি, আসলে ওরা যে এই প্রশ্নটা ছোট থেকেই মুখস্থ করে আসছে, ওরা কিন্তু ব্যাপারটা ধরতেই পারে নাই। তো এইসব স্টুডেন্ট যদি আমি দেখি, মাঝে মধ্যে ওদের জিজ্ঞেস করি, যারা এই ব্যাপারটা না জানে, তোদের আমি বলি হ্যাঁ, পাওয়া গেছে একটা শিম্পাঞ্জি। যাই হোক, ব্যাপারটা ফানি ছিল। তোমাদের আরও অনেক উদাহরণ দিতে পারি। যেমন মনে করো, ক্লাস 8-এ তোমরা হয়তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, সেটা অবশ্য শিখছো। তো সেইখানে অপনয়ন তার মানে কি? অপ অর্থ হচ্ছে খারাপ, আর নয়ন মানে চোখ। তাহলে ব্যাপারটা কি এমন যে ওইটা হচ্ছে খারাপ চোখ পদ্ধতি? নিশ্চয়ই না, ওটার অন্য একটা ভালো বাংলা আছে। যাই হোক, তারপরে আরেকটা উদাহরণ দেওয়া যায়। যেমন ধরো 9-10-এ যারা পড়ো, তারা সাইন, কস, টেন, কন এগুলো তো পড়ছো, ত্রিকোণমিতি। তো এখানে সাইনের মান সাইন কেন হলো? সাইনের মান কেন সাইন, টাইন, পাইন, চাইন এগুলো হলো না? ঠিক না? এগুলো কি এমন যে আমার নাম হচ্ছে রোমান, তোমার নাম করিম, তার নাম রহিম, সাত্তার, এভাবে খেয়াল খুশি মতো একজনের নামটা রেখে দিছে? নিশ্চয়ই ব্যাপারটা এমন না। নিশ্চয়ই নাম রাখার পিছনে, নামকরণের পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। আচ্ছা, যাই হোক, আমরা ধীরে ধীরে এইসব কারণগুলো খুঁজে বের করব যে কেন হয়েছে। আর তোমাদের একটা কমন সমস্যা সব স্টুডেন্টের, যে অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি প্রচুর অঙ্ক করি কিন্তু অঙ্কগুলো ভুলে যাই। এর একমাত্র কারণ হচ্ছে না বুঝে মুখস্থ করা। ওই যে শিম্পাঞ্জি, না বুঝে মুখস্থ করা। তো না বুঝে মুখস্থ করার ফলে একটা পড়াকেই বারবার পড়তে হয়। তো এই জন্য আমরা এই বাংলার স্কুলে আর না বুঝে মুখস্থ করব না। তো গণিত শেখার ক্ষেত্রে আমার একটাই কথা, ডোন্ট মেমোরাইজ, মুখস্থ করো না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা শব্দটা শোনার সাথে সাথেই আমাদের মাথায় যে প্রশ্নটা ঘুরপাক খায়, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা কি বা বাস্তব সংখ্যা কাকে বলে। তো অ্যান্সার হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এবার প্রশ্ন আসতে পারে, স্যার মূলদ সংখ্যা কাকে বলে? তো উত্তর হচ্ছে যে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে মূলদ সংখ্যা বলে। আর তোমাদের বইয়ে লেখা আছে যে P/Q আকারে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যেখানে PQ পূর্ণ সংখ্যা এবং Q ≠ 0। তো এবার অনেকেই বলবে যে স্যার আমি তো পূর্ণ সংখ্যাই চিনি না, আপনি আমার কি না কি শেখাচ্ছেন, আগে তো অন্তত পূর্ণ সংখ্যাটা আমাকে চিনান। তো এইভাবে আসলে শেখাটা খুব টাফ, খুবই কষ্টকর, আর এইভাবে মনে রাখাটাও খুব টাফ। এই জন্য আমরা এইভাবে শিখবো না, আমরা শিখবো খুবই সহজে। কীরকম? আমরা শিখব একেবারে সংখ্যার উৎপত্তি থেকে বা আবিষ্কার থেকে। তো সংখ্যার উৎপত্তি, আবিষ্কার বা প্রচলন যাই বলি না কেন, সেটা আসলে শুরু হয়েছিল গণনা থেকে। তো গণনা আমরা কিভাবে করি? যদি তোমরা কেউ আমাকে বলো যে স্যার এই ক্লাসে কতজন আছে একটু গণনা করেন, যদি আমি এইভাবে গণনা করি যে 1, 3, 5, 10, 332, 690, 7/9 -13/17, আমি এখন দীপ্ত কণ্ঠে ঘোষণা করলাম যে এই ক্লাসটার মধ্যে -17/13 জন স্টুডেন্ট আছে। তোমরা নিশ্চয়ই আমার পাগল বলা ছাড়া আর কিছু বলবো না। তো যাই হোক, গণনা আমরা কীভাবে শুরু করি? গণনা আমরা নিশ্চয়ই এইভাবে শুরু করি যে আমরা লিখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এইভাবে আমরা গণনা করি। তো এই গণনাকারী সংখ্যাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। এটা আমরা এইভাবে একটা দিলাম, আর এটা লিখি n, ন্যাচারাল নাম্বার। ন্যাচারালের প্রথম অক্ষর হচ্ছে n। তো আমরা এখানটা লিখে ফেলি যে n হচ্ছে
স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা বলি গণনাকারী সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। তারপরে আসবে আমাদের পূর্ণ সংখ্যা। তো দেখো এরপরে পূর্ণ সংখ্যা হচ্ছে একটু ব্যাখ্যা দিই, যে ধরো এই 4.98 এই সংখ্যাটা একটুর জন্য পূর্ণ হয় নাই। যদি এটা 98 না হইয়া 99 100 হইতো তাহলে কিন্তু মোটামুটিভাবে এটা পাস হয়ে যেত, তখন এটা পূর্ণ হইতো। এটা কিন্তু এখন পূর্ণ না। তো যাই হোক, আমরা পূর্ণ কোনগুলো চিনি? এক কথায় অখণ্ড সংখ্যা বা দশমিক ছাড়া সংখ্যাটাই পূর্ণ সংখ্যা। তো আমরা লিখে ফেলি এখানটায় যে 0, -1, -2, -3, -4, -5, -6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাকে আমরা এইভাবে জেড দিয়ে লিখি। এবার পূর্ণ সংখ্যার পরে আসবে মূলদ সংখ্যা। তো আমরা এখানটা লিখে ফেলি যে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। আর অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে। তারপরে আসবে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যার ডেফিনেশন অনেকগুলো আছে, তার মধ্যে আমি সবচেয়ে সুন্দরভাবে ছোটোভাবে বলি। দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশকেই মূলদ সংখ্যা বলে। কেমন? যেমন ধরো এই যে 7/2, উপরে একটা পূর্ণ সংখ্যা, নিচে একটা পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। এই দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশকেই মূলদ সংখ্যা বলে। তাহলে এটা একটা মূলদ সংখ্যা, আর এটাকে দশমিকে কনভার্ট করলে হয় 3.5। এবার এটাকে আমরা লিখে ফেলি যে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে লেখা হয় কিউ দিয়ে, আর আমরা এখানটায় লিখে ফেললাম যে কিউ হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশকেই মূলদ সংখ্যা বলা হয়। আচ্ছা, এবার দেখো মূলদ সংখ্যাকে ভালোভাবে চিনতে হলে আমাদের এর পাশাপাশি অমূলদ সংখ্যাকেও চিনতে হবে। তো অমূলদ সংখ্যা কোনগুলা? ওই যে এক কথায় যে এইখানটায় সোজা কথা, যেটা মূলদ না সেটা অমূলদ। তো অমূলদ সংখ্যাকে লেখা হয় কিউ প্রাইম দিয়ে। আমরা লিখি যে অমূলদ সংখ্যা। আর এটা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ 9। অমূলদ সংখ্যার ডেফিনেশন অনেকগুলা। কেমন? যে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ 9। আবার বলতে পারি যে অসীম অনাবৃত সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তো এখানটায় আমরা একটা অমূলদ সংখ্যার গড় এঁকে ফেলি। এটা হচ্ছে মনে করো অমূলদ সংখ্যার গড় কিউ প্রাইম। তো অমূলদ সংখ্যা এমন একটা হতে পারে যে ধরো √2 একটি অমূলদ সংখ্যা, যার মান হচ্ছে 1.41421, তারপরে 356 237 ... এগুলা। আবার মনে করো আরেকটা মান হচ্ছে √3, যার মান হচ্ছে 1.732050807757 ... এভাবে চলতেছে। এরপরে আরেকটা মান আছে আমার খুবই প্রিয় একটা মান, সেটা হচ্ছে পাই। আমার খুবই প্রিয় একটা মান, পায়ের মান হচ্ছে 3.14159265378979323 3.141592653384627953237984197 এভাবে চলতেছে। তো যাই হোক, এরপরে আরেকটা মান আছে ই। আর আরেক কথা, এই পাই সে মানটা যে আমরা কীভাবে পাই সেটা আমি একদিন ব্যাখ্যা করব। আর এর মান হচ্ছে 2.71828282450 2.71828284590 ... আচ্ছা,
আর গণিতে ই সেটা যে কি সেটাও আমি একদিন ব্যাখ্যা করব। তো যাই হোক, এই ছিল মূলদ সংখ্যা আর এই ছিল অমূলদ সংখ্যা। তো আমি এক কথায় বলে দিই, এক কথায় যে সংখ্যাটা থেমে গেছে সেটা হচ্ছে মূলদ, আর যে সংখ্যাটা থামেনি সেটা হচ্ছে অমূলদ। তো মানে আমাদের বোঝার জন্য এটা আমরা নিজেরা বলবো, যে সংখ্যাটা থেমে গেছে সেটা হচ্ছে মূলদ, আর যেটা থামেনি সেটা হচ্ছে অমূলদ। এবার চলো তোমাদের একটা টেস্ট নেওয়া যাক। আমি লিখলাম 8.22222222222 এমন। তো বলো তো এই সংখ্যাটা মূলদ নাকি অমূলদ? তোমরা অনেকেই বলবো যে স্যার আপনি এইমাত্র শিখাইলেন যে সংখ্যাটা থামছে সেটা হচ্ছে মূলদ, আর যে সংখ্যাটা থামেনি সেটা অমূলদ। তাহলে আমার মাথায় একবারে গরম গরম সূত্র আছে, থামলে মূলদ, না থামলে অমূলদ। তাহলে এটা দিয়ে যেহেতু থামে নাই সেটা অমূলদ। তো যে একটু বেশি চালাক সে এইভাবে চিন্তা করবে যে স্যার দেখা যাচ্ছে এটা থামে নাই অমূলদ, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করছেন তাহলে নিশ্চয়ই অ্যান্সার হবে তার উল্টাটা, তার মানে এটা মূলদ। আরেকজন বলবে স্যার এত কথা বুঝি না, যদি মূলদ না হয় তাহলে মূলদের করে লেখছেন কেন, নিশ্চয়ই এটা মূলদ। আচ্ছা যাই হোক, আমরা দেখি এটা মূলদ কিনা। আচ্ছা দেখো, আমি যেটা বলছি যে থামলে মূলদ আর না থামলে অমূলদ, তোমার এটা দেখে মনে হচ্ছে যে থামেনি। তো কোনো টিচার যদি এভাবে তোমাকে জিজ্ঞেস করে যে বলো তো এটা কি মূলদ নাকি অমূলদ, তো তুমি বলবে এটা মূলদ। কেন মূলদ? যে স্যার ওই যে কথাটা বললাম যে থামলে মূলদ, না থামলে অমূলদ। তো টিচার বলবে এটা তো থামে নাই, তুমি টিচারে বলবে যে স্যার কে বলছে থামে নাই, আপনি থামাইতে পারেন নাই, কিন্তু দেখেন আমি এটাকে থামাই। এটা হচ্ছে 8.2 লেখে যেহেতু 2 পুনঃপুনবার আসতেছে, ম্যাথমেটিশিয়ানরা এই 2 বারবার যেটা আসতেছে পুনঃপুনবার সেটাকে এইভাবে লিখে যে 8.2 লেখে 2 এর উপর একটা পুনঃপুনিক। তো যাই হোক, এবার টিচার বলবে যে না এটা তো কোনো ধরনের কথা না, যে সংখ্যাটা থামলে মূলদ আর না থামলে অমূলদ, এমন তো কোনো পৃথিবীর কোনো বইতে নাই। মূলদ সংখ্যার ডেফিনেশন হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। যদি তুমি এই সংখ্যাটাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারো তাহলে আমি মেনে নিব এটা মূলদ, আর যদি না পারো তাহলে মানবো না। তো তুমি বলবা যে স্যার একটু ওয়েট করেন, এতটা অধৈর্য হয়েন না, একটু দেখেন এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখি। আমরা লিখি উপরে সম্পূর্ণ সংখ্যা মাইনাস পুনঃপুনিক ছাড়া সংখ্যা, পুনঃপুনিক ছাড়া কি আছে 8, আর নিচে যতগুলো পুনঃপুনিক ততগুলো 9, আর যতগুলো মধ্য সংখ্যা। মধ্য সংখ্যা বলতে পুনঃপুনিক আর দশমিকের মধ্যে সংখ্যা। তো যতগুলো মধ্য সংখ্যা ততগুলো শূন্য। এখানে মধ্য সংখ্যা কয়টা? একটাও নাই, তাহলে এখানে 9টা শূন্য দিলাম, মানে দিলাম না আর কি। আচ্ছা এরপরে এটা ক্যালকুলেট করলে কত হয়? 74/9। তো এই হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, দ্যাট মিন্স এটা হচ্ছে মূলদ সংখ্যা। এইবার বলতে পারো স্যার আপনি তো এত কিছু বোঝাইলেন, বুঝলাম, কিন্তু এই যে আপনি মূলদ সংখ্যার ডেফিনেশনে এমন একটা গোল্লা দিলেন, এই গোল্লার মধ্যে তো এই সংখ্যাগুলো পড়ে গেছে, তো এগুলো তো দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ না। চোখ মেলে তাকাও, দেখো আমি যদি এই 3-এর নিচে একটা 1 দেই নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নাই। যদি আমি এই 2-এর নিচে একটা 1 দেই নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নাই। -2-এর নিচে যদি একটা 1 দেই তাহলে তোমার কোনো আপত্তি নাই। তাহলে এখন দেখো এই যে পূর্ণ বাই পূর্ণ, দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, এইখানটাও সেম পূর্ণ বাই পূর্ণ। সিমিলারলি সবগুলা যদি আমরা এইখানটাও এটা নিচে একটা 1 দেই সেটাও কিন্তু পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা। এক কথায় পূর্ণ বাই পূর্ণ এই ফরম্যাটটাই হচ্ছে মূলদ সংখ্যা। তো আমাদের যে কথা ছিল যে আমরা শিখবো আসলে বাস্তব সংখ্যা। এবার বলি যে এই মূলদ আর অমূলদ সংখ্যাকে নিয়ে গঠিত সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। এক কথায় বাস্তব সংখ্যা কাকে বলে? উত্তর হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে আমরা এটা একটা গড় করে ফেলি, আমরা এভাবে লিখি, এমন বড় একটা বিশাল গড় দিয়ে আমরা লিখলাম এটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেটাকে বলা হয় আর। তাহলে এখানে আর বলতে আমরা কি লিখব? মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। এবার প্রশ্ন আসতে পারে লাস্ট যে স্যার আপনি তো এই যে এই স্বাভাবিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা, এই প্লাস ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, দশমিক সংখ্যা, অসীম সংখ্যা, সব সংখ্যা লিখে ফেলছেন। তো দুনিয়ার সব সংখ্যায় যদি আপনি লেখা ফেলেন তাহলে সবই যদি বাস্তব সংখ্যা হয়
তাহলে অবাস্তব সংখ্যা কোনটা? অবাস্তব সংখ্যা বলতে কি পৃথিবীতে কিছু আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। আসলে সংখ্যার সবার উপরে থাকে জটিল সংখ্যা। জটিল সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। তো অবাস্তব কোনটা আমি একটু বলে দিই। অবাস্তব সংখ্যাকে বলা হয় আই, ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। সেটা হচ্ছে রুটের ভিতরে মাইনাস কিছু একটা, ধরো রুটের ভিতরে -1, -2, -3, -13 বা মাইনাস, এক কথায় মাইনাস সামথিং। রুটের ভিতরে মাইনাস সামথিং কোনো একটা সংখ্যা, সেটাই হচ্ছে অবাস্তব সংখ্যা, যেটাকে কাল্পনিক সংখ্যা আমরা বলি। আচ্ছা, আশা করি বাস্তব সংখ্যার লেকচার বুঝতে পারছো। আমাদের নেক্সট ভিডিওগুলো পেতে চাইলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাংলার স্কুল, আর সাথে যে বেল আইকন বাটনটা আছে সেখানেও প্রেস করে রাখো, যাতে নেক্সট ভিডিওগুলো খুব দ্রুত তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।